নমস্কার, আমি শ্বেতাংশু। আর আপনারা শুনছেন চলো গল্প শুনি। আজকের গল্প ব্লু ভ্যালেন্টাইন, আমার লেখা একটি ছোট গল্প। আজকের মুখ্য ভূমিকায় আছে সৌপর্ণ, শুভদীপ, শুভাঙ্গী এবং রাজ চট্টোপাধ্যায়। তাহলে চলো গল্প শুনি। শুরু হচ্ছে দ্য ব্লু ভ্যালেন্টাইন। আপনি কি কখনো আতরের ভয় ভুগেছেন? মানে এমন ভয় যেন সেই গন্ধটাই আপনাকে জীবন্ত গিলে খেতে পারে। আপনি নিশ্চয়ই ভাবছেন আমি পাগল, কারণ আতর তো মানুষকে আকর্ষণ করার জন্যই, চারপাশের মাথা ঘুরিয়ে দেওয়ার জন্যই। একসময় আমিও ঠিক তাই ভাবতাম, কিন্তু অ্যালেন, আমার এক বন্ধু, তার সঙ্গে ঘটে যাওয়া সেই ঘটনার পর থেকে আমার আতরের প্রতি আগ্রহ মরে গেছে। বলা ভালো, একটি বিশেষ আতরের প্রতি, ব্লু ভ্যালেন্টাইন, যার মধ্যে ছিল এক অচেনা ফলের গন্ধ। এই ঘটনাটি ঘটেছিল 2 বছর আগে, 1894 সালে। তখন ডিসেম্বর মাস, বড়দিন আসতে তখনও সময় ছিল। আমি অগ্নিকুণ্ডের পাশে বসে একটি বই পড়ছিলাম। সন্ধ্যা হয়ে এসেছে, আর বাইরের রাস্তার বিশৃঙ্খল শব্দ ধীরে ধীরে কানে আসছিল। শিল্প বিপ্লব তখন সবে শুরু হয়েছে। সমগ্র লন্ডন ঢাকা পড়ে আছে ধোঁয়া আর যন্ত্রের আওয়াজে। আমি আরামে আগুনের পাশে বসেছিলাম, লাল কম্বলে নিজেকে জড়িয়ে, হাতে এক কাপ গরম ভারতীয় চা। হঠাৎ করেই দরজায় একটা ধীরে ধীরে পড়া ঠক ঠক শব্দ কানে এলো। প্রথমে ভেবেছিলাম বাতাসে দরজাটা নড়ে উঠেছে, কিন্তু না, ওটা আসলে কেউ দরজায় কড়া নাড়ছিল। ঘড়ির দিকে তাকালাম, রাত প্রায় 8টা। এই শীতের রাতে এমন সময় কে আসতে পারে, এই ভেবে আমি একটু বিচলিত হয়ে পড়লাম। বইটা সামনের টেবিলে রেখে উঠে দাঁড়ালাম। দরজার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, কে ওখানে? প্রথমে কোনো শব্দই পেলাম না। তারপর কানে এলো এক কাঁপা কাঁপা, ভীত, অস্থির কণ্ঠস্বর। তুমি তুমি কি দরজাটা খুলবে দয়া করে? হ্যাঁ, আমি আমি অ্যালেন। অ্যালেন! আমি দরজাটা খুলতেই দেখলাম অ্যালেন হাঁপাতে হাঁপাতে গভীর শ্বাস নিচ্ছে, মাথা নিচু করে আছে, যেন সে কোনো কিছুর থেকে পালিয়ে এসেছে। সে হঠাৎ করেই আমাকে একপাশে ঠেলে দিয়ে ঘরের ভেতর ঢুকে পড়ল। আমি 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 জানি তোমার তোমার মাথার ভেতরে এখন এখন অনেক প্রশ্ন ঘুরছে, কিন্তু কিন্তু তার আগে আমাকে আমাকে কিছু গরম খাবার আর পানীয় দাও। আমি নিচে নেমে আমার গৃহপরিচারিকাকে এক পাত্র চিকেন রোস্ট আর এক কাপ কফি আনতে বললাম। তারপর ফিরে এসে দেখলাম অ্যালেন সোফার পাশে বসে আছে, আগুনের দিকে একটু ঝুঁকে, নিজের শরীর গরম করছে। আমি বললাম, কি ব্যাপার অ্যালেন, তুমি এত ভয় পেয়েছো কেন? সে আমার দিকে তাকালো এবং উত্তর দিল, আমি 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 জানি না, আমি জানি না আমার সঙ্গে ঠিক কি হচ্ছে, কিন্তু কিন্তু মনে হচ্ছে সব সময় কোনো কিছু আমাকে যেন আমাকে আমাকে তাড়া করে বেড়াচ্ছে। আমি ঠিক বুঝতে পারছিলাম না তার কি হয়েছে। তার চোখ দুটো লালচে, চুল এলোমেলো, ঠিক মতো আঁচড়ানো নয়, আর শার্ট ও ট্রাউজার দেখে মনে হচ্ছিল বেশ পুরনো। অ্যালেন কি কোনো নেশাদ্রব্য নিতে শুরু করেছে, নাকি সে কারখানার কোনো কঠিন কাজে জড়িয়ে পড়েছে? এইসব প্রশ্নই মাথায় ঘুরপাক খাচ্ছিল। অ্যালেন আমার দিকে তাকিয়ে হালকা একটা হাসি দিল। তুমি তুমি কি ভাবছো আমি আমি পাগল? না 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 সঙ্গী, আমি আমি মোটেও অতটা পাগল নই। একসময় একসময় আমার জীবন একেবারে নিখুঁত ছিল, কিন্তু কিন্তু এখন সেই গন্ধটা নরকের মতো আমাকে আমাকে তাড়া করে বেড়াচ্ছে। গন্ধ? হ্যাঁ,
হ্যাঁ, গন্ধই, এক এক আতরের গন্ধ, যেটা যেটা আমাকে সারা জীবনের জন্য তাড়া করে বেড়াচ্ছে। আমি তার মুখ থেকে বেরিয়ে আসা কথাগুলোর কোনো মানেই ঠিকমতো বুঝতে পারছিলাম না। আমি বললাম, অ্যালেন, তুমি কি আমাকে খুলে বলবে আসলে কি হচ্ছে? আমি আমি পারি আমি পারি, কিন্তু কিন্তু তুমি তুমি কি আমাকে বিশ্বাস করবে? তুমি কি বিশ্বাস করবে যদি আমি বলি এই এই বিশেষ আতরটাই আমাকে ভেতর থেকে মেরে ফেলছে, অথচ অথচ আমি নিজে নিজে কখনো এটা ব্যবহারই করিনি। আমি ভেবেছিলাম অ্যালেন হয়তো কোনো ধরনের নেশার মধ্যে জড়িয়ে পড়েছে। তবুও আমি বললাম, অ্যালেন, আমার সবকিছু খুলে বলো অ্যালেন। অ্যালেন একটা গভীর শ্বাস নিল। এর মধ্যেই খাবার এসে গেল। সে খেতে শুরু করলো এবং তার খাবার শেষ না হওয়া পর্যন্ত একটি কথাও বলল না। তারপর কম্বলটা নিজের দিকে টেনে নিয়ে অ্যালেন তার গল্প বলতে শুরু করলো। তুমি তো জানো, লন্ডনের যে শিল্পাঞ্চল বহু দশক ধরে ধীরে ধীরে গড়ে উঠছিল, সেখানে আমি কাজ করতাম। পড়াশোনায় আমি তোমাদের মতো ভালো ছিলাম না, কিন্তু শারীরিক পরিশ্রম করার ক্ষমতা ছিল আমার। আমি ডকের কাজে যুক্ত ছিলাম, জাহাজ থেকে মাল তোলা আর নামানোর দায়িত্ব। সেই কাজে আমি বেশ দক্ষ ছিলাম। সেখানে আমার একটি দল ছিল যারা সবসময় আমার পাশে থাকতো। কখনোই নিজেকে একা মনে হতো না। কাজ শেষে কাছেরই একটি ট্যাভার্নে যেতাম। সেখানে ভালো খাবার খেতাম, একটু মদ্যপানও করতাম। রোজগার মোটামুটি ভালোই ছিল, আর আর তার দৌলতে রাতে নিশ্চিন্তে ঘুমোতেও পারতাম। একদিন একদিন সন্ধেবেলা কাজ শেষ করে ফেরার পথে হঠাৎই মনে হলো, আজ আজ আমি আর ট্যাভার্নে যাব না, বরং হেঁটেই বাড়ি ফিরবো, ভালো করে ঘুমোবো, কারণ পরের দিন ছুটি। আরামদায়ক সেই চিন্তায় ডুবে অচেতন মনেই হাঁটছিলাম। ঠিক তখনই হঠাৎ করে শুনতে পেলাম একজন একজন নারী আমাকে ডাকছে। অ্যালেন? আমি আমি ঘুরে তাকালাম এবং দেখলাম এক অপূর্ব সুন্দরী নারী, গায়ে পরা তার সুন্দর গোলাপি ম্যান্টেল। সে আমার দিকেই তাকিয়েছিল। চারপাশে লোকজন এদিক ওদিক চলাফেরা করছিল, অথচ সেই ভিড়ের মধ্যে আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম তার নীল চোখ দুটো আমার দিকে স্থির হয়ে আছে, যেন আমার প্রতি কোনো এক অজানা স্নেহ প্রকাশ করতে চাইছে। সে ধীরে ধীরে এগিয়ে এসে বলল, আমি এলিজাবেথ। তুমি যে ডকে কাজ করো তার ঠিক উল্টো দিকের রাস্তায় আমি থাকি। তোমার সঙ্গে একটি বিষয় নিয়ে কথা বলতে চেয়েছিলাম। তোমার কি একটু সময় আছে? ততক্ষণে এলিজাবেথের সৌন্দর্যে আমার চোখ মুগ্ধ হয়ে গিয়েছিল। সে যেভাবে আত্মসম্মানের সঙ্গে দাঁড়িয়েছিল আর তার নীল চোখ দুটি, সব মিলিয়ে মনে হচ্ছিল তাকে না বলার ক্ষমতা আমার নেই। আমাদের থেকে ওই 2 কদম দূরে একটা ছোট বেঞ্চ ছিল। আমি বললাম, চলো ওই বেঞ্চটায় বসি। এলিজাবেথ সম্মতি জানালো। তারপর সে বলল, আমি তোমাকে বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি। প্রতিদিন তুমি তোমার কাঁধে করে সেই বড় বড় বাক্সগুলো তুলে বারবার বই নিয়ে যাও। কোথাও যেন মনে হয় তুমি খুব পরিশ্রমী একজন মানুষ। আর এমন মানুষদের আমি সত্যি খুব প্রশংসা করি। আমায় আমায় ক্ষমা করবেন এলিজাবেথ, এই কথোপকথনের আসল কারণটা আমি জানতে পারি কি? আমি জানি না এটা ঠিক পদ্ধতি ছিল কিনা, কিন্তু কৌতূহলই আমাকে প্রশ্নটা করতে বাধ্য করেছিল। কারোর সঙ্গে কথা বলার জন্য সবসময় কি কোনো নির্দিষ্ট কারণ থাকা জরুরি? তার চোখ দুটো এতটাই মুগ্ধকর ছিল যে আমি আর নিজের ভাবনাগুলো সামলাতে পারছিলাম না, কিংবা পাল্টা কিছু জিজ্ঞেস করতে পারলাম না। সেই নীল চোখ দুটো দেখে মনে হচ্ছিল সে যেন আমার সম্পর্কে আমার থেকেও অনেক বেশি জানে। তারপর সে বলল, তুমি কি পারফিউম পছন্দ করো অ্যালেন? এই এই হঠাৎ আসা অস্বস্তিকর প্রশ্নে আমি খানিকটা চমকে গিয়েছিলাম। দ্বিধার সঙ্গে বললাম, হ্যাঁ। বুঝলাম। ঠিক আছে, কাল দেখা হবে। তোমার সঙ্গে কথা বলে আমার খুব ভালো লেগেছে। সে সে যেভাবে এলো আর যেভাবে চলে গেল, মনে হলো যেন হঠাৎ একটা হাওয়া এসে আমাকে নিজের তালে নাচিয়ে দিয়ে কোনো অস্থিরতা না ছড়িয়েই চলে গেল। ঠিক কি ঘটলো আমি বুঝতেই পারলাম না। মনে হচ্ছিল আমি হয়তো কোনো বিভ্রমের মধ্যে ছিলাম, কিংবা কেউ বা কিছু আমার চিন্তা শক্তিকে নিয়ন্ত্রণ করছিল।
আমাকে ঠিকভাবে ভাবতেই দিচ্ছিল না। ঠিক তখনই জীবনে প্রথমবার আমি একটা পারফিউমের গন্ধ পেলাম। হ্যাঁ, আমি সেটা শুকেছিলাম, আর তারপর আর কিছুই মনে নেই। শুধু এটুকুই মনে আছে, সেদিন রাতে আমি জীবনের সবচেয়ে গভীর ও শান্ত ঘুমটা ঘুমিয়েছিলাম। অ্যালেন এক মুহূর্তের জন্য থেমে গেল। তারপর আমি বাইরে তাকালাম। জানালাগুলো বন্ধ ছিল। বাইরে থেকে ঠান্ডা হাওয়া জানালার ফাঁক দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করছিল। তারপর সে আবার বলল, তুমি কি আমার জন্য একটু গরম দুধ আনতে পারো? আমি উঠে গিয়ে গৃহপরিচারিকার কাছ থেকে এক গ্লাস গরম দুধ নিয়ে এলাম। গ্লাসটা অ্যালেনের সামনে রাখলাম, কিন্তু সে সেটা ছুঁয়েও দেখল না। যতদূর আমার মনে পড়ে, কলেজ জীবনে অ্যালেন একেবারেই দুধ পছন্দ করতো না। হয়তো এত বছরে সে অনেকটাই বদলে গেছে। পরের সকালবেলা ঘুম ভাঙতেই নিজেকে একটু অস্বস্তিকর লাগছিল। আসলে তেমন কোনো কারণই ছিল না, তবুও কোথাও যেন কিছু একটা ঠিক লাগছিল না। আমি কাজে গেলাম, আর দীর্ঘ একদিনের কাজ শেষে ফেরার পথে দেখলাম এলিজাবেথ ঠিক আগের জায়গাতেই আমার জন্য অপেক্ষা করছে। সে বেঞ্চটার পাশে দাঁড়িয়েছিল। তাকে দেখা মাত্রই যেন আমার সব হতাশা মিলিয়ে গেল। আমি তার পাশে গিয়ে বসলাম আর বললাম, হ্যালো। হ্যালো অ্যালেন, তোমাকে দেখে খুব ভালো লাগছে। আজ তোমার দিনটা কেমন কাটলো? এরপর আমরা ঘন্টার পর ঘন্টা কথা বলতে থাকলাম, আর কখন যে সময় কেটে গেল খেয়ালই রইল না। কোনোভাবে মনে হচ্ছিল ওই সময়টার জন্য আমি যেন এক আলাদা জগতে বাস করছি, যেখানে বাস্তবের কিছুই আমাকে ছুঁতে পারছে না। ঠিক তখনই আবার সেই গন্ধটা ভেসে এলো, যা আমাকে মুগ্ধ করে তুলল এবং অদ্ভুতভাবে তার দিকেই টেনে নিতে লাগলো। এক সন্ধ্যায় কথা বলতে বলতে আমি জিজ্ঞেস করলাম, এল, আমি কি তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? নিশ্চয়ই অ্যালেন, কি কথা? তুমি যে পারফিউমটা ব্যবহার করো তার গন্ধটা ভীষণ সুন্দর, কিন্তু আমার মনে হয় প্রতিদিন যেন সেই গন্ধের তীব্রতা আরো বেড়ে যাচ্ছে। আমি তার দীপ্ত নীল চোখের দিকে তাকালাম, যেগুলো সরাসরি আমার দিকেই চেয়েছিল। সে হালকা হেসে উত্তর দিল, ও তেমন কিছু নয়, পারফিউমটা নতুন, এই সেদিনই একটা দোকান থেকে কিনেছি। আমি জিজ্ঞেস করলাম, যদি কিছু মনে না করো, পারফিউমটার নাম কি? ব্লু ভ্যালেন্টাইন। তার কণ্ঠে পারফিউমের নামটা এমনভাবে ভেসে এলো যেন শেক্সপিয়ারের কোনো রোম্যান্টিক নাটকে বাজতে থাকা এক অপূর্ব বাদ্যযন্ত্র, যা সবচেয়ে সুন্দর সুরটা তোলে। সেদিন আমরা ঘন্টার পর ঘন্টা কথা বলেছিলাম। ধীরে ধীরে সকাল আর দুপুর গড়াতে গড়াতে কাজ করার ইচ্ছেটাই আমার হারিয়ে যেতে লাগলো। অন্য কিছু করার কথাই আর মনে থাকতো না। এমন মনে হচ্ছিল আমি যেন তাকেই শুধু চাই। না, পারফিউমের থেকেও অনেক বেশি তাকে আমার দরকার। আমি ব্লু ভ্যালেন্টাইন পারফিউমটার খোঁজে অনেক দোকানে ঘুরেছি, কিন্তু কোথাও সেটা পেলাম না। ধীরে ধীরে ভেতর থেকে ভেঙে পড়তে লাগলাম আমি, আর ছোট ছোট অনেক কিছু জিনিস ভুলে যেতে শুরু করলাম। স্বপ্নে প্রায় এলিজাবেথকে দেখতাম আর তার পারফিউমের গন্ধ পেতাম। এক সন্ধ্যায় ডক থেকে ফিরছিলাম, খুব খুশি ছিলাম, ভাবছিলাম আবার এলিজাবেথকে দেখব, কিন্তু হঠাৎ করে দেখলাম সেখানে কেউ অপেক্ষা করছে না। আমরা যে বেঞ্চটায় বসে গল্প করতাম সেখানে গিয়ে বসলাম। 2 ঘন্টা অপেক্ষা করলাম, কিন্তু তার কোনো দেখা নেই। এভাবেই দিনের পর দিন কেটে যেতে লাগলো, কিন্তু সে আর এলো না। আমি তাকে দেখতে শুরু করলাম বিভ্রমে। হঠাৎ হঠাৎ গুনগুন শব্দ শুনতে পেতাম বাতাসে, ভেসে আসতো সেই পরিচিত গন্ধ। দিন যেতে যেতে সেই গন্ধ আরো তীব্র হতে লাগলো, আর আমার মনে হতে শুরু করলো এই গন্ধটাই যেন আমাকে তাড়া করে বেড়াচ্ছে। আমার মনের আরেকটা অংশ বলছিল, ওই তো তার একমাত্র স্মৃতি, তাকে ছেড়ে দেব কেন? এক সন্ধ্যায় আবার ডক থেকে ফিরছিলাম, দেখলাম বেঞ্চটা ফাঁকা। আমি স্থির দৃষ্টিতে সেটার দিকে তাকিয়েছিলাম। ঠিক তখনই অনুভব করলাম কেউ আমার কাঁধে হাত রাখলো। আমি ঘুরে তাকিয়ে দেখলাম এক বৃদ্ধ লোক। হ্যালো ইয়াং ম্যান। আমি বুঝতেই পারছিলাম না কি বলবো। বৃদ্ধ লোকটি আবার কথা বলতে লাগলো। আমি জানি, ওই তাই তো, তুমি তাকে চারপাশে অনুভব করো, তাই না? তার গন্ধ পাও। আমি নির্বাকভাবে মাথা নাড়লাম, ওপরে নিচে। ইয়াং ম্যান,
সে বাস্তব নয়, সে তোমার কল্পনা। যদি পুরো গল্পটা জানতে চাও তবে আমার সঙ্গে চলো। শহরের শেষ প্রান্তে যে পরিত্যক্ত ভিলাটা আছে সেইখানে। এরপর কিভাবে সেই বৃদ্ধ লোকটির সঙ্গে ধ্বংসপ্রাপ্ত সেই পুরনো বাড়িতে পৌঁছেছিলাম তা আজ আমার আর স্পষ্ট মনে নেই। আমি তখন আধা অচেতন অবস্থায় ছিলাম। কোথায় আছি, কি হচ্ছে, কিছুই ঠিকভাবে বুঝতে পারছিলাম না। হঠাৎ দরজার কড়া নাড়া শব্দে আমার চেতনা ফিরে এলো, আর তখন বৃদ্ধ লোকটি বলল, স্বাগতম, স্বাগতম এলবেনিশানে। এখান থেকেই সব কিছুর শুরু হয়েছিল। এখানেই এল এর গল্প শুরু। আমি একটা পুরনো চেয়ারে বসে পড়লাম। নিজের শরীরের উপর আর যেন কোনো নিয়ন্ত্রণই ছিল না। সবকিছু আমার চারপাশে ঘুরছে বলে মনে হচ্ছিল। একটা গভীর শ্বাস নাও, মন দিয়ে শোনো আমি কি বলছি, কারণ এই গল্পটা আর সব গল্পের মতো নয়। আমি চেয়ারটায় হেলান দিয়ে বসে দেওয়ালগুলোর দিকে তাকালাম। বাড়িটা যেন সাধারণ কোনো বাড়ি নয়, একটা আস্ত প্রাসাদ। দেওয়ালে অনেক মানুষের প্রতিকৃতি ঝুলছিল, আর তাদেরই একটি ছবি, হ্যাঁ, একটি ছবির মুখ ছিল এলিজাবেথের। এর মধ্যেই বৃদ্ধ লোকটি পুরো গল্পটা বলা শুরু করলো। সব কিছুর শুরু হয়েছিল এমন এক পারফিউম বানানোর নেশা থেকে, যার উপাদানগুলো মানুষের জীবনের সঙ্গে গভীরভাবে যুক্ত। এলিজাবেথের বাবা ছিলেন লন্ডনের শিল্পাঞ্চলের অন্যতম মালিক। তার মৃত্যুর পর রেখে যাওয়া বিপুল অর্থ নিয়ে এলিজাবেথ সারা পৃথিবী ঘুরে বেড়ায়। বহু দেশ ঘুরেও সে খুঁজে পাচ্ছিল না সেই সঠিক উপাদান। কিন্তু অনেক বছর পরে অবশেষে সে সেইটা খুঁজে পায়। জানো কি খুঁজে পেয়েছিল? তার নাম হচ্ছে ব্লু ভ্যালেন্টাইন। হ্যাঁ, সে খুঁজে পেয়েছিল ব্লু ভ্যালেন্টাইন নামে এক পারফিউমের আসল উপাদান। পৃথিবীর নানা দেশ থেকে নানা রকম সব জিনিস নিয়ে ফলের মিশ্রণের সঙ্গে মানুষের মস্তিষ্ক, এই ভয়ঙ্কর সংমিশ্রণই ব্লু ভ্যালেন্টাইনকে এতটা আকর্ষণীয় করে তুলেছিল। বৃদ্ধ লোকটির কথা শুনতে শুনতে আমার মাথা ঘুরতে লাগলো। মনে হচ্ছিল কোনো অদৃশ্য শক্তি আমাকে গ্রাস করছে। আমার পুরো সত্তাটাই যেন ধীরে ধীরে অন্য কারোর মধ্যে রূপ নিচ্ছে। কিন্তু বৃদ্ধ লোকটি কথা থামালো না। এলিজাবেথ লন্ডনের সেই সব পুরুষ ও নারীদের নিশানা করতে শুরু করেছিল যারা ছিল কঠোর পরিশ্রমী এবং কাজে নিবেদিত। তার ধারণা ছিল এমন মানুষের মস্তিষ্ক এই পারফিউমের ঘ্রাণকে আরো শক্তিশালী করে তুলতে পারে। ধীরে ধীরে এত মানুষ নিখোঁজ হতে লাগলো যে বিষয়টি পুলিশের নজরে পড়ে গেল। এক সকালে পুলিশ এই জায়গাটিতে হানা দেয়, কিন্তু তারা যা পায় তা ছিল শুধু এলিজাবেথের শিরশ্ছেদ করা দেহ। কে বা কারা তাকে হত্যা করেছিল কেউ কোনোদিন জানতে পারেনি। কিন্তু ব্লু ভ্যালেন্টাইনের সেই ঘ্রাণ
গন্ধটা আজও রয়ে গেছে একই রকম। সেই সময় থেকে লন্ডনের রাস্তায় রাস্তায় এলিজাবেথ ঘুরে বেড়াচ্ছে, কখনো মানুষকে অনুসরণ করে, কখনো বা সেই ঘ্রাণ দিয়ে তাদের তাড়া করে বেড়ায়। বৃদ্ধ লোকটি হঠাৎ থেমে গেল। আমি তার দিকে তাকলাম আর দেখলাম তার চোখ দুটি ধীরে ধীরে নীল হয়ে উঠছে। তার কণ্ঠস্বরও বদলে যেতে লাগলো একজন নারীর কণ্ঠে, এক নারী যাকে যাকে আমি চিনি, এলিজাবেথ। আমি চেয়ার ছেড়ে পড়ে গেলাম আর আর তারপর দৌড়তে শুরু করলাম। আমার কানে ভেসে আসছিল বৃদ্ধ লোকটির হাসি, আর আমি শুধু দৌড়চ্ছিলাম। হঠাৎ করে অ্যালেন থেমে গেল। কয়েক মুহূর্ত ধরে সে বড় বড় শ্বাস নিতে লাগলো। তারপর প্রশ্ন করলো, আমার চোখে কি কোনো সমস্যা হয়েছে? ফায়ারপ্লেসের আগুনটা বিকট শব্দে ফেটে উঠল, যেন সেই ঘরে ঘটে চলা ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে। অ্যালেন, কি বলতে চাইছো? তোমার চোখ? অ্যালেন ধীরে ধীরে মাথা তুলল। কম্বলের খামচে ধরা কাঁপা হাত দুটো ঢিলে হয়ে এলো। আঙুলগুলো অস্বাভাবিকভাবে প্রসারিত হতে লাগলো, যেন দীর্ঘ ঘুম থেকে জেগে উঠছে। আমি সামনের দিকে ঝুঁকে পড়লাম, আর সেই মুহূর্তেই আমার শ্বাস গলায় আটকে গেল। যেখানে একসময় ছিল ক্লান্ত রক্তিম চোখ, সেখানে এখন এক শীতল অস্বাভাবিক নীল রং, উজ্জ্বল জীবন্ত, আর সে দুটো তাকিয়ে আছে আমারই দিকে। কি হয়েছে বন্ধু? কোনো সমস্যা নাকি? অ্যালেন, অ্যালেন, তোমার গলা, তোমার সঙ্গে কি হচ্ছে? অদ্ভুত, নিজেকে খুব হালকা লাগছে, যেন বহু বছর ধরে বয়ে বেড়ানো কোনো ভার হঠাৎ করেই সরে গেছে। সে উঠে দাঁড়ালো। তাড়াহুড়ো নয়, আতঙ্ক নয়, অস্বাভাবিক রকমের শান্ত। তার কাঁধ থেকে কম্বলটা ধীরে ধীরে গড়িয়ে পড়ল মেঝেতে। সে মাথাটা একটু কাত করলো। ভঙ্গিটা অচেনা, তাতে প্রায় নারীত্বের ছোঁয়া। সে আমার দিকে এক কদম এগিয়ে এলো। ঠিক তখনই আমি বুঝতে পারলাম, ওই গন্ধটা, ঘ্রাণটা ঘরের ভেতর ছড়িয়ে পড়ল। মিষ্টি, নেশা ধরানো, শ্বাসরুদ্ধকর নানা ফলের অদ্ভুত মিশ্রণ, আর তার সঙ্গে ধাতব কিছু যেন জীবন্ত। আমার বুক চেপে এলো। এমন সব স্মৃতি মাথার ভেতর উতলে উঠতে লাগলো, যেগুলো আমি কোনো দিন বাঁচিনি। না না না, ওই গন্ধটা। তুমি গন্ধটা পাচ্ছ, তাই না? ব্লু ভ্যালেন্টাইন কখনোই ব্যর্থ হয় না। আমি পিছিয়ে গেলাম। আমার পা টেবিলের ধার ঘেঁষে লাগলো। অ্যালেন, অ্যালেন, এই উন্মাদনা থামাও, লড়াই করো, এটা তুমি নও। বেচারা অ্যালেন ছিল শুধু একটা আধার, অন্যদের মতোই। সে অগ্নিকুণ্ডের ওপরে থাকা আয়নার দিকে এগিয়ে গেল। নিজের প্রতিবিম্বের দিকে তাকাতেই তার ভঙ্গি বদলে গেল। মেরুদণ্ড সোজা হলো, অহংকারে থুতনি উঁচু হয়ে উঠল। কি দয়ালু চোখ, কি শক্ত শরীর। লন্ডন কখনোই নিজের যা আছে তার মূল্য বোঝে না। তুমি আসলে কে? সে ধীরে ধীরে আমার দিকে ঘুরে তাকালো। উত্তরটা তুমি আগেই জানো। নামটা বজ্রাঘাতের মতো আমার উপর এসে পড়ল। এলিজাবেথ, তুমি তো মৃত। সবাই বলেছিল ওই প্রাসাদেই তোমার মৃত্যু হয়েছে। মৃত্যু শব্দটা ভীষণই দুর্বল। আমি শুধু শিখেছি কিভাবে ঘুরে বেড়াতে হয়, কিভাবে থেকে যেতে হয়, কিভাবে টিকে থাকতে হয়। সে আরো কাছে এগিয়ে এলো।
তার প্রতিটি পায়ে এগোনোর সঙ্গে সঙ্গে আমার আমার মাথা আরো ভারী হয়ে উঠতে লাগলো। চিন্তাগুলো ঝাপসা হয়ে যাচ্ছিল। আমার বাবা আমাকে শিল্পের পাঠ দিয়েছিলেন। পৃথিবী আমাকে শিখিয়েছে নিষ্ঠুরতা, আর মানুষরাই আমাকে শিখিয়েছে উপাদান। তুমি ওদের খুন করেছো। না, আমি ওদের পরিপূর্ণ করেছি। আমি নাক চেপে ধরলাম, হাঁপাতে হাঁপাতে শ্বাস নিতে লাগলাম। অ্যালেনকে কেন? ওকে একা ছেড়ে দিলে না কেন? কারণ সে আমাকে ভালোবেসেছিল। ভালোবাসা ছুরির চেয়েও অনেক ভালোভাবে দরজা খুলে দেয়। এইবারে সে গরম দুধের ছোট গ্লাসটার দিকে হাত বাড়ালো। ভেতরের তরলটা হঠাৎ কেঁপে উঠতে লাগলো। ধীরে ধীরে বুদবুদ তৈরি হতে শুরু করলো। দেখো, মস্তিষ্কই হলো স্মৃতির ধারক, আকাঙ্ক্ষার, ভয়ের। ওগুলো চূর্ণ করো, নিংড়ে নাও। ইন্দ্রিয়কে প্রলুব্ধ করে এমন ফলের সঙ্গে মিশিয়ে দাও, তাহলেই পেয়ে যাবে বোতলের ভেতর বন্দি চিরকাল। তার হাতে হঠাৎই একটি পারফিউমের বোতল দেখা দিল। আমি শপথ করে বলতে পারি, এক মুহূর্ত আগেও সেটা সেখানে ছিল না। না না না, আর কাছে এসো না, আর আমার কাছে এসো না। কিন্তু আমাকে তো আসতেই হবে, কারণ রূপান্তরের জন্য সাক্ষী দরকার। সে বোতলটা সামান্য তুলে ধরে শ্বাস টানলো। হঠাৎই সে থেমে গেল। এবার সে আমাকে অন্যভাবে দেখছে, কৌতূহলী, হিসেবি। তুমি খুব মন দিয়ে শুনছিলে। কি সংযম, কি ভয়! আমার হৃদস্পন্দন তীব্র হয়ে উঠল। আমার থেকে দূরে থাকো, তুমি দূরে থাকো আমার থেকে। আচ্ছা বলো তো, তুমি কি পারফিউম পছন্দ করো? ঘরটা ঘূর্ণায়মান মনে হলো। আমার দৃষ্টিকোণ ঝাপসা হয়ে গেল। এলিজাবেথ এক ধাপ পিছনে সরে গেল, হালকা করে নিঃশ্বাস ফেলে। না, আজ রাতে নয়। এক সময় এক প্রাণ বলে সে দরজার দিকে মুখ ফেরালো। তুমি কোথায় যাচ্ছ? লন্ডন পরিপূর্ণ একাকী হৃদয় দিয়ে, আর শীত তাদের এতটা স্বাগত জানায়। সে দরজার কাছে থেমে ফিরে তাকালো। আগুন জ্বলতে দাও, আমি হয়তো আবার আসবো। দরজাটা নিজেই খুলে গেল। ঠান্ডা বাতাস ঢুকলো ঘরে। ধোঁয়া ঘূর্ণায়মান হয়ে উঠতে লাগলো। আর তারপর সে হয়ে গেল অদৃশ্য। ঘরে নেমে এলো নীরবতা। আগুন ধীরে ধীরে নিভতে লাগলো। আমি চেয়ারে ঝুঁকে পড়লাম। আমি শ্বাস নিতে হিমশিম খাচ্ছিলাম। সেই রাত আমি পুরো ঘরটা সাফ করলাম। ঘরের সমস্ত কম্বলগুলো জ্বালিয়ে দিলাম। প্রতিটা বোতল, প্রতিটা ঘ্রাণ ফেলে দিলাম। তবুও প্রতি ডিসেম্বরে যখন বাতাস ভারী ও মিষ্টি হয়ে ওঠে, আমি গন্ধ পাই ফলের। আর লন্ডনের কোথাও এক নরম কণ্ঠ ফিসফিস করে আমাকে বলে, হ্যালো, তুমি কি পারফিউমের গন্ধ পেতে চাও?